আফরিন তুবাকে তুলে আবারও চুমু দিতে লাগলো কপালে। অন্য হাতে তুবার আর এক গাল স্পর্শ করলো। আফরিনের দুই হাতের তালুতে তুবার মুখশ্রী আরো বেশি মায়াবী লাগছিল। ডাগর ডাগর চোখগুলো তাকিয়ে আছে আফরিনের চোখের দিকে। মুখ ফসকে বলেই ফেললো। তুবা হুট করে আফরিনকে জড়িয়ে ধরলো। কেন ধরলো তা জানে না। আজকাল অনুভূতিগুলো বড্ড অবাধ্য হয়েছে। কি দেখছেন? কিছুতেই লাগাম থাকতে চাইছে না। সেগুলি এখন তোমরা বেহায়া কাছে বেপরোয়া হয়ে চোখের উঠেছে। তাকিয়ে থাকে। তারা যদি শুধু পারতাম, আফরিনকে চায়। এই চোখ বুকের আফরিন গভীরে তোমাকে লুকিয়ে শক্ত করে রাখতাম। আগলে নিল। আমার তার সাধ্য মাথায় নেই ঠোঁট স্পর্শ তাই তোমাকে করলো। চোখের সামনে রাখতে আফরিন চাই আছে বিড়বিড় করলো। লুকিয়ে তুবা চোখ রাখতে না বন্ধ পারে। করে নিল। সামনে মনে রেখে মনে দেবার বলল, যত্ন করে। আমি কি সারা জীবন আপনার কাছে থাকবো আফরিন? হ্যাঁ। যদি না থাকি? জোর করে রাখবো। জোর করে কি রাখা যায়? হ্যাঁ, চালিয়ে পারা যায়। তোমাকে এভাবে জড়িয়ে ধরে আমি শত শত বছর পাড়ি দিতে চাই। আমার বুক হিম করার জন্য হলেও তোমার শীতল পরশ চাই। আমিও আপনার এই শীতল বুকে মাথা রেখে নিজের দুঃখ ভুলতে চাই আফরিন। তবে সেটা কি আদৌ সম্ভব? তুবা তাড়া দিচ্ছে তুষিকে তাড়াতাড়ি তৈরি করে দিতে। ডক্টর দেখানোর সময় হয়ে গেছে। 1 মিনিট দেরি করলেও সিরিয়াল সবার লাস্টে চলে যাবে। তুবা না খেয়েই তুষিকে নিয়ে বের হয়ে গেল। শিরিন বেগম যেতে চাইলে তুবা বলল, আম্মা, তোমার যেতে হবে না, আর ওখানে দেরিও হতে পারে, তুমি বাসায় থাকো। তুষিকে নিয়ে তুবা বের হয়েছে। আফরিন বলেছিল আসবে। তুবা না করলেও তাকে না আসার জন্য রাজি করাতে পারেনি। পরে নিজেই ফোন করে বলল তার কাজ পড়ে গেছে। তুবা মনে মনে খুশিই হলো। তা না হলে তুষিকে কি বলতো সে? তুষিকে হুইল চেয়ারে ধরে নিয়ে যাওয়ার সময় গলি থেকে অনেক দূরে হঠাৎ রনির সাথে দেখা হয়ে গেল। ভয়ে তুবার কলজে শুকিয়ে গেছে। আবার কোনো অঘটন ঘটতে চলেছে নাকি? রনিকে দেখে তুবার স্বাভাবিক মনে হলো না। তুষি ঘাড় কাত করে তুবাকে দেখলো, কিন্তু কিছু বলল না। তুবা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুই এখানে কি? পথ আটকে দাঁড়িয়েছিস কেন? রনি কিছু বলল না, শুধু লাল ফোলা ফোলা চোখগুলো তুবার উপর নিক্ষেপ করলো। দেখতে কেমন নেশাখোরের মতো লাগছে। গা থেকে বাজে গন্ধও বেরোচ্ছে। তুবা কিছু বলতে যাবে তখনই রনি বলল, আমারে কি ভয় পাইতাছোস তোবা? তোকে ভয় পাবার কি আছে? সামনে থেকে সরে দাঁড়া, পথ ছাড়। তুই নাকি চাকরি পাইছোস? কিরে ক? দেখ রনি, সামনে থেকে যা, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হোক তোবা, আগে আমার কথার জবাব দিয়া যা। হ্যাঁ করি তো। তুই আমার অন্ধকার জীবনের সূত্রপাত ঘটিয়েছিস। আর কিছু শুনতে চাস? রাইতের বেলা তোর কি এর কাম? আজ থেইকা তুই কামে যাইবি না। তোর বাসাত আমি সময় মতো বাজার দিয়ে আইয়াম। ফালতু কথা বাদ দিয়ে আমার রাস্তা ছাড়। আমি তোরে কি কইলাম শুনছস না? শোনার দরকারও নেই আমার, তুই যা এখান থেকে। রাগে রনি তুবার হাত খপ করে ধরে ফেলল। আগে যা করছিলাম না, অহন তোর সাথে এইটাই করণ লাগবো। রনি হাত ছাড়া আমার। এবার কিন্তু আমি চুপ থাকবো না, আমি পুলিশ ডাকবো। হাত ছাড়াতে চেষ্টা করে বলল তুবা। পুলিশের বাপরে ডাক, আমি তোরে আজীবন ধইরা রাখবাম। কি করতে পারবি তুই? ভালো চাইলে হাত ছেড়ে দে রনি। গাড়ির প্রচণ্ড হর্নের আওয়াজে রনি বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। খুব কাছেই একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রনি বিরক্ত হয়ে বলল, আরে ভাই যা না, রাস্তা ফাঁকা আছে, চোখে দেওস না? এমনি শব্দ করতেছোস ক্যারে? তুবা সামনে তাকিয়ে দেখলো আফরিন গাড়িতে চোখ মুখ শক্ত করে বসে আছে। তুবার ভয় হলো। কি ভয়ঙ্কর চাহনি। রনিও হাত ছাড়ছে না। আফরিন গাড়ি থেকে নেমে এসে রনির সামনে দাঁড়ালো। রনি কপাল কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। হাতটা ছাড়ো। কি? এবার আফরিন রনির গালে একটা ঘুষি বসিয়ে দিল। রনি ছিটকে গিয়ে দূরে পড়ল। ঠোঁট ফেটে রক্ত পড়ছে তার। সে এসে আফরিনের কলার ধরল। দুজনের ধস্তাধস্তি হতে লাগলো। ভয়ে তুবার শরীর কাঁপছে। রনি তো বকাটে ছেলে, সবসময় মারামারি করে, কাউকেই ভয় পায় না। আফরিনকে যদি... তুবা দৌড়ে গেল। রনির হাত ধরে ছাড়ানোর চেষ্টা করলো। তুবা বারবার করুণ সুরে বলতে লাগলো, রনি ছাড় ওনাকে, ছেড়ে দে, আল্লাহর দোহাই লাগে, ছাড়। তুবার আকুতি দেখে রনি তার দিকে তাকালো। তুবা কান্না করছে, মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আফরিন এবার রনির বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রনি খুব ব্যথাও পেয়েছে, তবুও সে তুবার দিকে তাকিয়ে রইল। তুবা ব্যস্ত হয়ে আফরিনকে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন? আফরিন শান্ত চোখে বুঝিয়ে দিল সে ঠিক আছে। তারপর তুবার এক বাহুতে হাত ধরে বলল, তোমার লাগেনি তো?
না। চলো। রনি তখনও ফ্যাল ফ্যাল করে তুবাকে আর নাম না জানা ওই লোকটাকে দেখছিল। লোকটা যেন তুবার ব্যস্ততা, ভয় তাকে একদম থমকে দিয়েছে। তার চোখের পাতা পড়ছে না, কিছু বলতেও পারছে না। চুপচাপ একটু দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল। ভেতরে চাপা একটা কষ্ট কাজ করছিল তার। আহফিন তুষির কাছে গিয়ে হুইল চেয়ার টেনে গাড়ির সামনে নিয়ে গেল। তুবাকে বসিয়ে দিয়ে সে সামনের সিটের ডালা খুলে দিল। তুবা একবার রনির দিকে তাকালো। ওর অমন চাহনি দেখে তুবার মায়া হলো। সে গাড়িতে উঠে বসে পড়ল। আহফিন রাগান্বিতভাবে তাকালো রনির দিকে, তারপর গাড়ি নিয়ে ছুটে গেল। রনি শূন্যে তাকিয়ে দুপা পিছিয়ে গেল। ওখানেই ধপ করে রাস্তায় বসে পড়ল। ভেতরে যে কিরকম আগুন জ্বলছে সে কাউকে বোঝাতে পারবে না, তবুও সে চুপ আছে। মনে হচ্ছে কেউ তার উপর কয়েক মণ ওজনের পাথর চাপা দিয়ে রেখেছে। রনির মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার শরীর কাঁপছে, কাঁপা ঠোঁট দিয়ে কথা বের হচ্ছে না, শুধু অতি কষ্টে মুখ দিয়ে বের করলো, তুবা, তুবারে। আফরিন গম্ভীর হয়ে গাড়ি চালাচ্ছে। তাকে দেখে তুবার মনে হলো সে রেগে আছে। ভয়ে ভয়ে তুবা বলল, আপনি না বললেন আসবেন না? আফরিন বলল না কিছু। অনেকক্ষণ পর বলল, কাজটা আরেকজনের কাছে দিয়ে এসেছে। এতক্ষণ আফরিনকে একটা রোবট ছাড়া কিছুই মনে হচ্ছিল না। তুবা কি বলবে ভেবে না পেয়ে চুপ করে বসে রইল। পিছন থেকে তুষি নিচু স্বরে তুবাকে ডাকলো। আপা? তুবা ঘাড় ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর অসুবিধা হচ্ছে তুষি? সে মাথা নাড়িয়ে বলল না। তুষি আফরিনের দিকে তাকালো। সামনের লুকিং গ্লাসে আফরিন তুষির চোখ দেখলো। তুবা একবার আফরিনের দিকে তাকিয়ে আবার তুষির দিকে তাকালো। হাসার চেষ্টা করে আমতা আমতা স্বরে বলল, তুষি উনি। পাশ থেকে আফরিন সোজাসুজি জানিয়ে দিল, তোমার বোন আমার এখানে কাজ করে, আর তুমি আমাকে তোমার বড় ভাই ভাবতে পারো। সে পিছনে ফিরে তুষির দিকে তাকিয়ে মুচকি হাসলো। তুবা অবাক হয়ে দেখছিল দুজনকে। তুষির মুখেও খুশির হাসি। তুবা আর কিছু বলল না। এবার আফরিনের দিকে তাকালো। বিনিময়ে আফরিন তার দিকে তাকিয়ে চোখ ইশারা করে হাসলো। কি অমায়িক হাসি। তুষিকে ডক্টর আজ অনেকগুলো পরীক্ষা দিয়েছে, কিছু জানাননি। 3 দিন পর রিপোর্ট দেবে। যা জানানোর দরকার তখনই ডক্টর জানাবেন। আফরিন সবটা সময় তুবা আর তুষির পাশে ছিল। কাজ সেরে তুবা আর তুষিকে গলির মুখে নামিয়ে দিল সে। যাওয়ার আগে জানিয়েছে, আমি কল দিলে বাসা থেকে বের হবে, এখানে অপেক্ষা করবো আমি। আফরিন ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। তুবা ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে। আফরিন নির্মল বাতাসে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তাকে কেমন উদাসীন লাগছে। তুবা ঘরে ঢুকতেই আফরিন তার দিকে না তাকিয়েই ডাকলো, তোবা, বলুন। এদিকে আসো। তুবা গিয়ে আফরিনের কাছে দাঁড়ালো। আফরিন বাইরে মুখ করে দাঁড়িয়ে থেকে তাকে বলল, আর একটু কাছে আসো। তুবা মুচকি হেসে পাশে এক পা ফেলে তার দিকে আরেকটু এগিয়ে যায়। তোবা, তুমি তো কখনো জানতে চাওনি আমি কেন তোমাকে নিজের বাসায় এনে তোমার সাথে ইন্টিমেট হয়েছে। আহফিনের কথায় তুবার মুখটা মলিন হয়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কেউ তার পুরনো ঘায়ে খোঁচা মেরেছে। একবারও আহফিন তুবার দিকে ফিরল না। বাইরে উদাসীনভাবে তাকিয়ে কফির মগে চুমুক দিল। অনেকক্ষণ পর সে বলতে শুরু করলো, আমি বাবা মা ছাড়া বড় হয়েছে। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ ছিল না। 6 বছর বয়সে আমি কোমায় ছিলাম। বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমিও ছিলাম সেদিন। আল্লাহ আমাকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল। এতদিন পর নিজের জ্ঞান ফিরে আমি বাবা মাকে খুঁজে পাইনি। ফরিদা আন্টি ছিলেন বাবার বন্ধুর স্ত্রী। উনি ওনার পরিবার আর ম্যানেজার পেলে আমার লেখাপড়া বড় করে দায়িত্ব নেন। তখন থেকে আমার দুনিয়াটা কঠিন হয়েছে। একা একা বড় হয়েছে। ছোটবেলা থেকে একা বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়েছে আমি। জীবনের প্রতি মায়া উঠেছে আমার। নিজের প্রতি বড্ড বিরক্ত হয়েছে আমি। ঠিক তখন আমার জীবনের লোভ না আসে। আহফিনের মুখ থেকে এমন একটা কথা শুনবে তা তুবা কল্পনাতেও ভাবতে পারিনি। তবদা হয়ে দাঁড়িয়ে আছে সে। শরীরটা একদম নেতিয়ে আসছে যেন। কি বললো এটা? গলায় কান্না এসে ঠেকেছে তুবার। শ্বাস নিতে বেগ পেতে হচ্ছে তার। দমটা বন্ধ হয়ে আসছে। আহফিন আবারও বলতে শুরু করলো, আমি এতটা ডিপ্রেশনে থাকতাম, আমার কিছুই ভালো লাগতো না। বারবার মনে হতো কেন সেদিন মারা যায়নি আমি। বাবা মা ছাড়া দুনিয়াটা কত কঠিন তা আমি প্রতিদিনে বুঝতে পারতাম। ভার্সিটিতে লুবনার সাথে দেখা। শেষে আমাকে সময় দিত, নিজ থেকে বারবার কথা বলতো। আমি এড়িয়ে যেতে চাইলেও তার ব্যবহারে পারতাম না। লুবনাকে আমার ভালো লাগতে শুরু করলো। ওকে পেয়ে কষ্টগুলি ভুলে থাকতে পারতাম। তারপর ঠিক করলাম আমরা বিয়ে করব। তুবা এগুলো যেন আর নিতে পারছিল না। কানে যেন আহফিন লাওয়া ঢেলে দিচ্ছে। তার নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট লাগছিল। বুকে এত কষ্ট হচ্ছে যেন এখনই দমটা তার দেহ থেকে বের হয়ে যাবে। তুবার চোখগুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। খুব কষ্টে গলা থেকে কষ্টগুলো সে ভেতরে ঠেলে দিল। মাথাটাও যেন ঘুরছে। এক বিন্দুও যেন সে দেহে শক্তি পাচ্ছে না।
আহফিন তুবার দিকে তাকালো না কেন যেন। তুবার ফুফিয়ে ছাড়া নিঃশ্বাসগুলোর আওয়াজ সে পাচ্ছে। আহফিন বুকে ভারী কিছু অনুভব করলো। সে জানে এইগুলো সব বুক ভরা কষ্ট, কিন্তু আজ সে তুবাকে সব বলতে চায়, বলা দরকার। তাই আবার বলতে লাগলো সে। লুবনাকে পেয়ে দিনগুলি ভালোই কাটছিল আমার। লুবনা ছিল দেখতে সুন্দরী, মডার্ন। সে ছিল আধুনিকতায় পরিপূর্ণ। যে কেউ তাকে দেখে মুগ্ধ হতো। লুবনার বাবা ছিল না, তার মা আর সে, তাদের সংসারের খরচ আমি চালাতাম। লুবনাকে আমার বেশ পছন্দ ছিল লাইফ পার্টনার হিসেবে। আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে চেয়েছে, কারণ তার সাথে দেখা হওয়ার 2 বছর আমার পার হয়ে গিয়েছিল। ভার্সিটিও শেষ। লুবনার সাথে যেমন দেখা হয় না, কারণ অফিসে আমাকে জয়েন হতে হয়েছে। তাই ভেবেছি তাকে বিয়ে করে নিলে আমার একাকিত্ব কমে যাবে। লুবনাকে বিয়ে কথা বলার পর সে রাজি হয়, কিন্তু তার মাঝে আমি আমার জন্য দেওয়া আগের সময় বা গুরুত্বটা দেখতে পেতাম না। তার চিন্তিত মুখ আমাকে বিচ্ছিন্নতায় ফেলে দিত। লুবনাকে 2 বছর আমি একটা কিস পর্যন্ত করিনি, কারণ তাকে তার জায়গাটা আমি দিতে চেয়েছিলাম। অবশ্য 2-3 বার সে জড়িয়ে ধরে আমাকে গালে কিস করেছে। এক বৃষ্টির রাতে সে বাড়ি ফিরতে পারেনি। দুজন এক বাড়িতে ছিলাম আমরা। এই মুহূর্তে তুবার মনে হচ্ছে তার যদি মরণ হতো, যদি খারাপ কিছু শুনতে না হতো, যাতে সে আবার কাঁচের টুকরোর মতো ভেঙে গুড়িয়ে যায়। তুবা চোখ বন্ধ করে নিলে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। ভেতরে উত্তপ্ততাটা নিতে পারছে না সে। সেদিন তার ব্যবহার ছিল অন্যরকম। আমাকে নিচের দিকে টানার আভাস দেখতে পেয়েছিলাম তার ব্যবহারে। আমি একটা ছেলে, আমার ভেতরে পশুর মতো একটা মানব লুকিয়ে থাকে। সব পুরুষের মাঝেই থাকে। আমার কিছু কামনা বাসনা থাকতে পারে। টকবগে রক্ত আর শয়তানের তাড়নায় আমি লুবনার সাথে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিই। যখনই তার সাথে গভীর হতে যাব, তখন হয়তো আল্লাহর রহমতে আমার বিবেক জেগে ওঠে। ঠেলে দূরে সরিয়ে আমি অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে কেঁদে দিই। আল্লাহর কাছে মাফ চাই, নামাজ পড়ে। আমাকে যেমন দেখছো, আমি তখন মোটেও এমন ছিলাম না। সেদিন রাতটা আমার কঠিন গিয়েছিল। এক কানে শয়তান প্ররোচনা দিচ্ছিল, অন্য কানে আল্লাহর ফেরেশতা আমার সঠিক পথ দেখাচ্ছিল। এর 5 দিন পর আমাদের বিয়ে। লুবনায় এই ঘটনার পর থেকে পুরোপুরিভাবে আমাকে এড়িয়ে চলল। 2 দিন কথা বলেনি আমার সাথে। 3 দিনের মাথায় আমি ওর বাসায় যাই। ও নিজের ব্যস্ততা দেখিয়ে আমাকে চলে আসতে বলে। রাগ কষ্ট দুটি হচ্ছিল আমার। এরপর দিন আমি তার বাড়ি গেলে দারোয়ান জানায় তার বাসা ছেড়ে চলে গেছে। আমি লুবনার নাম্বারে কল করতেই থাকি, কিন্তু বন্ধ পাই। দিশেহারা হয়ে পড়ে আমি। মাথা আমার কাজ করা বন্ধ করে দিয়েছে। জানি লুবনা ইচ্ছে করে চলে গেছে, তবু আমি ঢাকা শহরে খুঁজতে থাকি তাকে। পাই না। আমার মন ঘুরে যায়। মদের মাঝে ডুবে পড়ি আমি। একদিন এক আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। এই কথা শুনে সেদিন ফোনটা ভেঙে ফেলে, আর যত ছবি স্মৃতি ছিল সব পুড়িয়ে ফেলে। সারা রাত ড্রিঙ্কের সাথে অন্য নেশা করে নেশায় টান বেড়ে যায়। লুবনার প্রথম কথার জেদ আমাকে পেয়ে বসে। অফিসের একজনের কাছ থেকে লীলার নাম্বার পেয়ে কল করে, সেদিন তুমি এলে। তোমার উপর নিজের সব রাগটা হিংস্রতায় ঢালি। সেদিন তোমাকে শুধু। আহফিন কথা শেষ করার আগেই তুবা মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। আহফিন নিচে তাকিয়ে তুবা বলে চিৎকার করে উঠল। তুবার জ্ঞান ফিরল অনেক পরে। তার পাশে বসে আহফিন শক্ত হাতে তার হাত ধরে রেখেছিল। তুবা চোখ খুলতেই আহফিন তার মাথায় হাত রাখে। আলতো হাতে মাথায় হাত বোলাতে লাগলো আহফিন। তুবা একবার আহফিনের দিকে তাকিয়ে মুখ ফিরে নিল। বড্ড কষ্ট লাগছে তার। লোকটার প্রতি পিনপিনে রাগটা বাড়তে লাগলো তুবার। আহফিন তুবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলল, আগের কথাটা শুনলে এর পরেরটা শুনবে না? আগেটা যেহেতু শুনতে পেরেছ, পরের কথা শুনতে হবে তোমার। তুবার চোখ মুখ ফেটে কান্না আসছিল। নাক টেনে কান্না আড়াল করার চেষ্টা করলো সে। আমি শুনতে চাই না। তার কথায় কান্না দিয়ে আহফিন নিজের মতো বলতে লাগলো, লুবনার প্রতি আমার ফিলিংসটা শুধু ভালো লাগার ছিল। ভালোবাসার মানে তো আমি তোমার সংস্পর্শে বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে প্রথম রাতে আমি শুধু রাগের বশে তোমার সাথে মিলিত হয়েছে। সে রাতে আমার রাগের মাত্রা এত যেন প্রতিটা মুহূর্তে আমি তোমাকে লুবনা মনে করে মারতে চেয়েছিলাম, কষ্ট দিতে চেয়েছিলাম, ভেতরের রাগটা সবটা ঝেড়ে ফেলতে চেয়েছিলাম আমি। কিন্তু যখন তোমার মুখের দিকে তাকাতাম, তখন কষ্ট দিতে পারতাম না। প্রথম দিন রাতে ঘুমের মাঝে স্বপ্ন দেখে জেগে ওঠে লুবনার উপরে রাগে আমি তোমার গলা চেপে ধরতে চাই, কিন্তু তখন তুমি ঘুমেছিলে। তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার হাত আর চলল না। স্নিগ্ধ একটা বাতাস পাই বুকে। পাশ ফিরে শুয়ে পড়েছিলাম তখন। সকালে যখন তোমাকে পাইনি, কেমন অধৈর্য হয়ে গেছিলাম। মনে হচ্ছিল কিছু চলে গেছে। সেদিন সারাটা দিন আমি তোমার কথা ভেবেছি। তোমার মুখশ্রী আমার চোখের নাগালে ছিল। ভাবছিলাম কখন রাত হবে তোমার চোখের সামনে পাবো।
মায়াবী মুখের আছে বুকটা খানিকটা শীতল হবে। এরপর থেকে আমি তোমার কাছে যাই শুধু নিজের জন্য। আমার ছোঁয় আমি হিংস্রতার বদলে কোমলতা দিতে চাইতাম। দিন দিন তোমার প্রতি আমার আকর্ষণ বেড়েই চড়ছিল। একটা টান, একটা মায়া, সে ঝড় সৃষ্টি করা অনুভূতি। তোমাকে দেখার তৃষ্ণা বাড়তেই লাগলো। আমি বুকে তোমার প্রতি অনুভূতি অনুভব করতে শুরু করেছিলাম। তোমার স্পর্শ পেলে আমার শরীরে অদ্ভুত শিহরণ লাগে। তোমার প্রতি আমার যে অন্যরকম অনুভূতি, তার নাম আমি জানি না। কবিরা বলে গেছে এমন অনুভূতির নামই কি ভালোবাসা। তবে বলবো, আমি তোমার জন্য আমার বুকে বাসা বেঁধেছি, ভালোবাসার একটা বাসা। তো আহফিনের দিকে মুখ ফিরিয়ে কেঁদে ফেললো। আহফিন কান্না ভরা চোখে তুবার পানি মুছে দিল। তোমার চোখের পানির বুকে ছুরিকাঘাত করেছে। কাঁদবে না, কোনোদিন আমার সামনে কাঁদবে না। ভেতরে খুব জ্বালা হয়। তুবা কেঁদেই যাচ্ছে। আহফিন হাত দিয়ে তার চোখের পানিগুলো মুছে দিচ্ছিল। তোমাকে ভালোবেসে বুকে ভালোবাসার ঘর বেঁধেছে, সেখানে থাকবে তুবা। সে উঠেই আহফিনকে জড়িয়ে ধরলো কেঁদে। আহফিন চোখ বন্ধ করে তোবাকে শক্ত করে জড়িয়ে ধরলো। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার। এ কিসের অশ্রু তা জানা নেই। তুবার মাথাটা নিজের সাথে চেপে রেখেছে, যেন কখনো ছাড়বে না। আহফিন চোখের পানি ছেড়ে তুবার মাথায় চুমু দিল। তুবার কপালে গভীর চুম্বন করলো আহফিন। তুবা কেঁদে আবার জড়িয়ে ধরল আহফিনকে। আমাকে ছেড়ে চলে গিয়ে একা করে দেবে না তো তুবা? আমি যেন শেষ নিঃশ্বাস আপনার বুকের মাঝেই ছাড়তে পারি আহফিন। তুবা, জানো কেন তোমাকে আমি এসব কথা আজ বলেছি? না, জানি না। আহফিন তুবাকে বুক থেকে তুলে মুখোমুখি হয়ে বসলো। লুবনা কালামায় কল করেছে। তুবার হাসি আনন্দ আবার মিলিয়ে গেল। আহফিনের দিকে অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। ওই পাগলি, তুই মন খারাপ করেছে কেন? আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেয় না। কিছু পাপের শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে দেন। লুবনা আমার সাথে যা করেছে, ঠিক তার সাথে ইয়ক্তা করেছে। ইয়ক্তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। সে এখন দেশে এসে আমার সাথে দেখা করতে চায়, আমার কাছে ফিরে আসতে চায়। পাগলি, তোমার কি মনে হয় আমি রাজি হব? আমি আমার তুবাকে ছাড়া আর কিছুই বলছি না, বুঝতেও চাই না। তুবা আমার একটা পৃথিবী। তুবা বজ্রের গতিতে আহফিনকে আবার জড়িয়ে ধরল। তুবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেল একজোড়া চোখ তার উপর নিবদ্ধ। চমকে উঠছে তুবা। ভীতস্বরে জিজ্ঞেস করলো, তাকিয়ে আছেন যে, মাথা নাড়াচ্ছেন কেন? আহফিন মুচকি হাসলো তার দিকে তাকিয়ে। ঘুম থেকে উঠলেন কখন? ঘুমালে তো ঘুম থেকে উঠবো। মানে কি আহফিন? রাত জেগে আমি আমার জীবনের জ্যোৎস্নাকে দেখেছি। তুবা কি বলবে জানে না, কিন্তু মানুষটা বদ্ধ পাগল বই আর কিছু না। এমন পাগলামোগুলো তার বুকে আনন্দের ঝড় তুলে দেয়। সেদিন তুবা রাতে একাই আহফিনের বাসায় এলো, কিন্তু বাড়িটা একদম নীরব। এমনিতেই নীরবই থাকে, তবে আজ যেন আরও থমথমে লাগছে, কারণ সারা বাড়িতে একটু আলো নেই। তোমার ভেতরে খানিক ভয় হচ্ছে। এমন কুচকুচে অন্ধকারে একা একটা মেয়ে ভয় পাওয়াটা এত অস্বাভাবিক নয়। সে শুকনো ঢোক গিলে ডাকলো, আহফিন, আহফিন আপনি কোথায়? আহফিন আপনি কি বাসায় নেই? কোনো সারা শব্দ আসে না। তুবাও খানিক জোরালোভাবে ভয় পেতে শুরু করেছে, কিন্তু তেমন পাত্তা না দিয়ে সে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। কিছুদিন আগে আহফিনি তুবার জন্য ফোনটা নিয়ে এসেছে। তুবার একবার ইচ্ছে হয়েছিল একটা স্মার্টফোন চালানোর, কিন্তু টাকার অভাবে কিনতে পারেনি। ইচ্ছাকে অবশেষে মাটি চাপাই দিয়েছে। তুবাকে ফোনটা দেওয়ার পর সে স্তব্ধ হয়েছিল। আহফিন বিষয়টা বুঝেও হালকাভাবে নিল। নিজের হাতে সারা রাত তুবাকে একটা স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সেদিন তুবা মুখ ফুটে আহফিনকে কিছু না বলেও সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। লোকটার দিকে ছলছল নয়নে তাকিয়েছিল ম্লান হেসে। তুবা লাইট এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল আর আহফিনকে ডাকছিল। তুবার এই ডাক কেউ শুনতে পাচ্ছিল না। তুবা আহফিনের ঘরের সামনে গিয়ে দেখতে পেল দরজা লাগানো। তুবার ভয়ে আবার শরীরে কাঁটা দিতে শুরু করেছে। কি হচ্ছে আজ? আসার সময় তার আম্মা 2-3 বার না করেছে এই দিনে কাজে যেতে, তবু আজ এলো। না জানি কি হয়। তুবা ঢোক গিলে দরজা ঠেলে দিল। কাপা পায়ে ভেতরে গেল সে। আহফিনকে ডাকলেও বার কয়েক, লাইটের সুইচ অন করলো, কিন্তু আলো এলো না। তোমার ভেতরে ভয়ে ধড়াক ধড়াক শব্দ হচ্ছে। এবার সে আহফিনের নাম্বারে কল দিল, কিন্তু ফোন বন্ধ। তোমার আর মন সায় দিল না ভয়ে। সে পিছন ফিরে ঘোরার আগেই একটা শক্ত হাত তার মুখ চেপে ধরেছে, সঙ্গে মাথায় বোধহয় ছুরিও ঠেকিয়েছে। তোমার হাত থেকে ফোনটা ধপাস করে উল্টো হয়ে নিচে পড়ে গেল। চোখ বড় বড় হয়ে এসেছে তার। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভয়ে। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো সে। বিনিময়ে গলায় রাখা ছুরির শক্ত চাপ অনুভব করলো। তোমার সঙ্গে সঙ্গে নীরব হয়ে যায়। ভয়ে মাথায় কিছুই আসছে না তার। সব কিছু লোপ পেয়েছে, কান্না পাচ্ছে খুব। তার সুখের দিনগুলো খুব অল্পই হয়।
এবার আবার কোন কালবৈশাখী ঝড় এলো হঠাৎ? জীবনকে আবার এলোমেলো করে দিয়ে যাবে না তো? কেন যেন রনির কথা মনে পড়ছে। রনি আবার... তোমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল।